আমার প্রিয় ছাত্রছাত্রীরা, দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের ৮ নম্বরের প্রশ্নের আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সুভাষচন্দ্র বসু ও তার নেতৃত্বে আজাদ হিন্দ বাহিনী কিভাবে ভারতবর্ষের মুক্তিযুদ্ধে পথকে প্রশস্ত করেছিল, বা প্রশ্ন থাকে ভারতের স্বাধীনতা আন্দোলনে সুভাষচন্দ্র বসুর ভূমিকা আলোচনা করো এবং এক্ষেত্রে আজাদ হিন্দ ফৌজ কতটা গুরুত্বপূর্ণ ছিল। 4+4 8 এইভাবে, বা 5+3 8 এইভাবে প্রশ্নটা আসতে পারে, অথবা শুধুমাত্র একটা প্রবন্ধ আকারে 8-এর প্রশ্ন হয় যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে, স্বাধীনতা আন্দোলনের শেষ পর্যায়ে সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ বাহিনীর ভূমিকা আলোচনা করো। ফলে আমাদের যে ভারত ছাড়ো আন্দোলনের পরবর্তীকালে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে আমাদের ভারতবর্ষে যে আরও একজন মানুষ সশস্ত্র মুক্তিযুদ্ধের আহ্বান জানিয়েছিলেন, তিনি হলেন সুভাষচন্দ্র বসু। তার সম্পর্কে বলতে গেলে আমাদের বলতে হয় যে ভারতের স্বাধীনতা আন্দোলনে সুভাষচন্দ্র বসুর যে আবির্ভাব, সেই সময়কালটা হচ্ছে 1897 সাল। এক উন্মুক্ত তরবারির মতো তিনি ছিলেন। তার মতো তীক্ষ্ণ, প্রতিভাবান, বাস্তব বুদ্ধি সম্পন্ন, নির্ভীক যোদ্ধা ভারতে সত্যিই বিরল। এই মানুষটি আমাদের ভারতের স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে শুধু নয়, আমাদের ভারতবর্ষের সমাজের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে এক দৃষ্টান্ত। তিনি ICS পরীক্ষায় 4র্থ স্থান লাভ করলেও ব্রিটিশ সরকারের লোভনীয় চাকরি তিনি ত্যাগ করেন এবং দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের আহ্বানে তিনি ভারতবর্ষের রাজনীতিতে যোগ দেন। স্বামী বিবেকানন্দের ভাবাদর্শে তিনি প্রভাবিত ছিলেন। তিনি গান্ধীজির অহিংস অসহযোগ আন্দোলনের সংগঠকের ভূমিকাও পালন করেন। দেশের যুব সমাজ সুভাষচন্দ্রের লড়াকু মনোভাবে আকৃষ্ট হন। তিনি তাদের মধ্যে এই বীজ রোপণ করেন যে রাজনৈতিক স্বাধীনতা লাভ এবং রাজনৈতিক স্বাধীনতা লাভই যে ভারতবর্ষের একমাত্র কাম্য হওয়া উচিত নয়, এটা তিনি যুব সমাজকে বোঝান। রাজনৈতিক স্বাধীনতা লাভের মধ্যে দিয়ে ভারতবর্ষের সামগ্রিক উন্নতি কখনোই সম্ভব নয়। তাই ভারতবর্ষের আগে প্রয়োজন সামাজিক ও অর্থনৈতিক স্বাধীনতা, তারপরে রাজনৈতিক স্বাধীনতাকে আনা দরকার। পরবর্তীকালে পরের পয়েন্টে আমি যেতে পারি যে তিনি কংগ্রেসের সভাপতির পদে নিযুক্ত হলেন। সমাজতান্ত্রিক আদর্শে তিনি ভাবিত ছিলেন। এই সমাজতান্ত্রিক আদর্শে ভাবিত জাতীয় কংগ্রেসের এই নেতা সুভাষচন্দ্র বসু হরিপুরা অধিবেশনে 1938 খ্রিস্টাব্দে কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন এবং পরের বছর গান্ধীজির বিরোধিতা সত্ত্বেও তিনি 1939 খ্রিস্টাব্দে ত্রিপুরী অধিবেশনে পট্টভি সীতারামাইয়াকে পরাজিত করে দ্বিতীয়বার সভাপতি নির্বাচিত হন। কিন্তু এই পরাজয়ের প্রসঙ্গে গান্ধীজি বলেন সীতারামাইয়ার পরাজয় তার পরাজয়, এবং গান্ধীজির সঙ্গে সুভাষচন্দ্র বসুর মতপার্থক্য তৈরি হয়। এই পরিস্থিতিতে গান্ধীজি সুভাষচন্দ্র বসুকে কোনো রকম সহযোগিতা করবেন না, এই রকম একটা অবস্থা তৈরি হওয়ায় কংগ্রেসের মধ্যে অচলাবস্থা তৈরি হলো। জাতীয় আন্দোলনের আদর্শগত ও পদ্ধতিগত প্রশ্নে গান্ধীজি ও সুভাষচন্দ্রের মধ্যে মতভেদ তীব্র হয়ে উঠল, যা ভারতের রাজনীতিতে গান্ধী বোস দ্বন্দ্ব নামে পরিচিত। 1939 খ্রিস্টাব্দের 29শে এপ্রিল কলকাতায় অনুষ্ঠিত সারা ভারত কংগ্রেস কমিটির অধিবেশনে সুভাষচন্দ্র কংগ্রেসের সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন এবং কংগ্রেস ছেড়ে বেরিয়ে এলেন। 3 নম্বর পয়েন্টে তাই আমাদের আসবে ফরওয়ার্ড ব্লক গঠন। সুভাষচন্দ্র কংগ্রেসের ভিতরে সমাজতান্ত্রিক আদর্শে ভাবিত হয়ে বামপন্থীদেরকে ঐক্যবদ্ধ করতে তিনি সচেষ্ট হলেন এবং 1939 খ্রিস্টাব্দের 3রা মে তিনি ফরওয়ার্ড ব্লক নামে একটি দল গঠন করলেন। এই নতুন দলের সভাপতি ছিলেন সুভাষচন্দ্র এবং সভাপতি ছিলেন সর্দার শার্দুল সিং কাভিস। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে
গান্ধীজির নির্দেশে কংগ্রেসের কমিটি শৃঙ্খলাভঙ্গের অভিযোগে 11ই আগস্ট সুভাষচন্দ্রকে বঙ্গীয় কংগ্রেসের সভাপতির পদ থেকে অপসারিত করলেন এবং ঘোষণা করে আগামী 3 বছরে তিনি কংগ্রেসের আর কোনো পদেই নির্বাচিত হতে পারবেন না বলে উল্লেখ করা হলো। এর পরের পয়েন্টে আমি আসছি, 4 নম্বর পয়েন্ট, সুভাষচন্দ্র বসুর দেশত্যাগ। 1940 খ্রিস্টাব্দের 2রা জুলাই ব্রিটিশ সরকার ভারত রক্ষা আইনে সুভাষচন্দ্রকে গ্রেপ্তার করলেন। কয়েক মাস পরে শারীরিক অসুস্থতার কারণে তাকে বাসভবনে নজরবন্দি করা হলো। এখান থেকে ব্রিটিশ পুলিশের চোখে ধুলো দিয়ে তিনি 1941 খ্রিস্টাব্দে 17ই জানুয়ারি গভীর রাতে গৃহত্যাগ করলেন। ব্রিটিশ সরকারের সমস্ত সতর্কতাকে ব্যর্থ করে গিয়াসউদ্দিনের ছদ্মবেশে কাবুল হয়ে মস্কোতে উপস্থিত হলেন এবং তিনি সোভিয়েত নেতাদের নিকট থেকে এই সময় কিন্তু কোনো সাহায্য পাননি। পরের পয়েন্টে তাহলে আমি আসছি, এরপরে জার্মানিতে সুভাষচন্দ্র। সোভিয়েত রাশিয়া থেকে 1941 খ্রিস্টাব্দের 28শে মার্চ বিমান যোগে জার্মানির রাজধানী বার্লিনে তিনি পৌঁছলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশের শত্রু জার্মান সরকার ব্রিটিশের অপর শত্রু সুভাষচন্দ্রকে তাই সাদরে গ্রহণ করলেন। জার্মানিতে এসে সুভাষচন্দ্র হিটলারের বিদেশ মন্ত্রী রিবেনট্রপের সঙ্গে সাক্ষাৎ করলেন এবং জার্মান সরকারের নিকট থেকে ব্রিটিশ বিরোধী সংগ্রামে সহযোগিতার একটা আশ্বাস পেলেন। এই সময় তিনি ইটালির রাষ্ট্রনায়ক মুসোলিনির সঙ্গেও সাক্ষাৎ করলেন এবং সহযোগিতার আশ্বাস পান। 1942 খ্রিস্টাব্দের জানুয়ারিতে সুভাষচন্দ্র বার্লিনে আজাদ হিন্দুস্থান নামে একটি বেতার কেন্দ্র স্থাপন করলেন। এই বেতার কেন্দ্রের কাজ ছিল ভারতের স্বাধীনতার অনুকূলে জনমত গড়ে তোলা। ডিসেম্বরে সুভাষচন্দ্র জার্মানির হাতে বন্দী প্রায় 400 প্রবাসী ভারতীয় সেনাকে নিয়ে স্বাধীন ভারতীয় সেনাবাহিনী বা ফ্রি ইন্ডিয়া লীগ গঠন করলেন। তার সেনাবাহিনী তাকে নেতাজি নামে অভিহিত করে এবং তাকে জয় হিন্দ ধ্বনি দিয়ে অভিবাদন জানালেন। ইতিমধ্যে জার্মান রাশিয়া আক্রমণ করলে সুভাষচন্দ্র মর্মাহত হন এবং জার্মানি থেকে ব্রিটিশ বিরোধী সশস্ত্র অভিযান সম্ভব নয় এটা তিনি বুঝতে পেরে রণকৌশলের পরিবর্তন ঘটালেন। পরের পয়েন্টে আমাদের আজাদিন ফৌজ গড়ে তুললেন। এই সময় প্রবাসী ভারতীয় বিপ্লবী রাসবিহারী বসু ভীষণ একটা উল্লেখযোগ্য নাম। তিনি তখন জাপানে ভারতের স্বাধীনতার জন্য প্রস্তুতি চালাচ্ছেন। তিনি 1942 খ্রিস্টাব্দের 15ই জুন দক্ষিণ পূর্ব এশিয়ার বসবাসকারী ভারতীয়দের নিয়ে ব্যাংককে ভারতীয় স্বাধীনতা সংঘ গঠন করলেন এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বিস্তীর্ণ অঞ্চল জাপানের দখলে এলে অনেক ভারতীয় সৈন্য জাপানের হাতে বন্দী হলো। রাসবিহারী বসু তাদের নিয়ে 1942 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বরে গঠন করলেন সেই উল্লেখযোগ্য বাহিনী ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি INA বা আজাদ হিন্দ ফৌজ। এই ফৌজের সাময়িক প্রধান সেনাপতি ছিলেন ক্যাপ্টেন মোহন সিং। ঐক্য, আত্মবিশ্বাস, আত্মোৎসর্গ এই 3টি মহান ব্রতে ফৌজের সেনানীদের দীক্ষিত করা হয়েছিল। এই সময় রাসবিহারী বসু নিজের ভগ্ন স্বাস্থ্য, তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন এবং সুভাষচন্দ্রের জনপ্রিয়তা দেখে তিনি আকৃষ্ট হয়ে এই ফৌজের পুরো দায়িত্ব গ্রহণের জন্য সুভাষচন্দ্রকে দক্ষিণ পূর্ব এশিয়াতে আমন্ত্রণ জানালেন। রাসবিহারী বসু, তাই আমরা বলতে পারি যে রাসবিহারী বসু এই দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারতের স্বাধীনতা সংগ্রামের জনক, ফাদার অব দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স ইন ইস্ট এশিয়া। পরের পয়েন্টে সুভাষচন্দ্র তাহলে জাপানে এবার আসছেন। পরের পয়েন্টে তাহলে সুভাষচন্দ্র জাপানে আগমন। রাসবিহারী বসুর আহ্বানে সাড়া দিয়ে সুভাষচন্দ্র বসু 1943 খ্রিস্টাব্দের 13ই জুন এক জার্মান ডুবোজাহাজে করে বা সাবমেরিনে করে 1000 মাইল পথ অতিক্রম করে জাপানের রাজধানী টোকিওতে উপস্থিত হলেন এবং জাপানের প্রধানমন্ত্রী হিদেকি তোজো তাকে সাদরে অভ্যর্থনা জানালেন এবং ঘোষণা করলেন ভারতের রাজনৈতিক মুক্তির জন্য জাপান সর্বতোভাবে সাহায্য করবে।
পরের পয়েন্টে, এবার আজাদিন বাহিনীর দায়িত্ব বা নেতৃত্ব গ্রহণ করছেন সুভাষচন্দ্র বসু। 1943 খ্রিস্টাব্দের 4 জুলাই সিঙ্গাপুরে আয়োজিত এক বিশাল সভায় রাসবিহারী বসু সুভাষচন্দ্রকে দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারতীয় স্বাধীনতা সংঘের সভাপতি বলে ঘোষণা করলেন এবং এর সকল দায় দায়িত্ব তার হাতে অর্পণ করলেন। 25 আগস্ট সুভাষচন্দ্র আনুষ্ঠানিকভাবে আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়কের পদ গ্রহণ করলেন। এরপর তিনি বাহিনীকে পুনর্গঠন করলেন। হিন্দু, মুসলিম, নারী, পুরুষ, বালক, বালিকা দলে দলে সেনাবাহিনীতে যোগ দিল। তিনি দেশের জাতীয়তাবাদী নেতাদের নামে আজাদ হিন্দ ফৌজের কয়েকটি ব্রিগেড তৈরি করলেন। সেগুলি হলো গান্ধী ব্রিগেড, নেহেরু ব্রিগেড, আজাদ ব্রিগেড প্রভৃতি। এবং মহিলাদের নিয়ে তিনি তৈরি করলেন ঝাঁসি রানী ব্রিগেড। ডক্টর লক্ষ্মী স্বামীনাথনের নেতৃত্বে নারীদের নিয়ে গঠিত হলো এই ঝাঁসি ব্রিগেড। সুভাষচন্দ্রের প্রবল অনিচ্ছা সত্ত্বেও সুভাষ ব্রিগেড নামেও একটি ব্রিগেডের নাম রাখা হয়েছিল। এই ব্রিগেডের কমান্ডার ছিলেন শাহনওয়াজ খান। এছাড়া এই বাহিনীর অন্যান্য সেনাধ্যক্ষ বা কমান্ডার ছিলেন প্রেম কুমার সাইগাল। আজাদ হিন্দ সরকার স্থাপন, পরের পয়েন্টে, 1943 খ্রিস্টাব্দের 21 অক্টোবর সিঙ্গাপুরে সুভাষচন্দ্রের নেতৃত্বে আজাদ হিন্দ সরকার তৈরি হলো। জাপান, জার্মানি, ইতালি, থাইল্যান্ড সহ প্রায় 9টি দেশ এই সরকারকে স্বীকৃতি দিল। এই সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন রাসবিহারী বসু। আজাদ হিন্দ সরকার 23 অক্টোবর ইংল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। 6 নভেম্বর জাপানের প্রধানমন্ত্রী তোজো সহযোগিতার নির্দেশস্বরূপ আনুষ্ঠানিকভাবে আজাদ হিন্দ সরকারের হাতে দুটো দ্বীপ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ দান করলেন। 31 ডিসেম্বর সুভাষচন্দ্র বসুর শর্ট কোশ্চেন আসে, এই দুটো দ্বীপের নতুন নাম রাখলেন শহীদ দ্বীপ এবং স্বরাজ দ্বীপ। এই সময় নেতাজি সুভাষচন্দ্র দেশবাসীকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানালেন। তিনি ঘোষণা করলেন, গিভ মি ব্লাড, আই শ্যাল গিভ ইউ ফ্রিডম। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। পরের পয়েন্টে, দিল্লি চলো, এই অভিযানে তিনি ডাক দিলেন। 1944 খ্রিস্টাব্দের 4 জানুয়ারি নেতাজি রেঙ্গুনে পৌঁছন এবং সেখানেই তিনি তার বাহিনীর প্রধান কার্যালয় স্থাপন করেন। এরপর শুরু হয় ফৌজের ভারত অভিযান। নেতাজি তার বাহিনীকে আহ্বান জানান, দিল্লি চলো, দিল্লির পথ স্বাধীনতার পথ, কদম কদম বাড়ায়ে যা। এরপর আজাদ হিন্দ ফৌজ জাপানের সহযোগিতায় ওই বছর মার্চ মাসে ভারত সীমান্তে মৌডোবা ঘাঁটি ব্রিটিশদের নিকট থেকে ছিনিয়ে নেয়। ক্রমে মণিপুরের রাজধানী ইম্ফল এবং নাগাল্যান্ডের রাজধানী কোহিমা দখল করা হয়। এইভাবে আজাদ হিন্দ ফৌজ ভারতের প্রায় 150 মাইল এলাকা নিজেদের দখলে নিয়ে আসে। পরের পয়েন্টে, আজাদ হিন্দ ফৌজের আত্মসমর্পণ। শুনে একটু কষ্ট লাগছে। এই আজাদ হিন্দ ফৌজের আত্মসমর্পণ হতে বাধ্য হলো কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে তখন। আমেরিকা যুক্তরাষ্ট্র এই জাপানের হিরোশিমা নাগাসাকির ওপরে পরমাণু বোমা নিক্ষেপ করলো 1945 খ্রিস্টাব্দের 6 আগস্ট এবং 9 আগস্ট। জাপান স্বদেশ রক্ষার জন্য ব্রহ্মদেশ থেকে সৈন্য সরিয়ে নিতে তাই বাধ্য হলো। প্রবল বর্ষা শুরু হলো। খাদ্য, অস্ত্রশস্ত্র সরবরাহ আর সম্ভব হলো না। জাপান মিত্র শক্তির নিকট আত্মসমর্পণ করলো 1945-এর 15 আগস্ট। জাপানের সহযোগিতা না পাওয়ার ফলে আজাদ হিন্দ ফৌজ চরম দুর্দশার মধ্যে গিয়ে পড়ল এবং আত্মসমর্পণ করতে বাধ্য হলো। আজাদ হিন্দ বাহিনীর পরাজয় নিশ্চিত বুঝে নেতাজি সুভাষচন্দ্র ভারাক্রান্ত হৃদয়ে 1945 খ্রিস্টাব্দের 18 আগস্ট একটি জাপানি বিমানে টোকিও যাওয়ার পথে তাইকুতে একটি দুর্ঘটনা ঘটে। তাতে তিনি মারা যান বলে মনে করা হয়। যদিও এই মৃত্যু কাহিনী নিয়ে অনেক রকমের গল্প রয়েছে, অনেক রকমের রহস্য রয়েছে, আমরা সেই প্রসঙ্গে যাচ্ছি না। এই আজাদ হিন্দ বাহিনী আমাদের ভারতের, পরের পয়েন্টে একটা প্রশ্ন রেখেছিলাম যে আজাদ হিন্দ বাহিনী কতটা অবদান ছিল এই ভারতের স্বাধীনতা সংগ্রামে। নেতাজি সুভাষচন্দ্রের নেতৃত্বে আজাদ হিন্দ বাহিনী তার যে লক্ষ্য, সেই লক্ষ্যে সম্পূর্ণরূপে পৌঁছতে না পারলেও বা ব্যর্থ হলেও ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। তার দেশপ্রেম, দুঃসাহস একটা নজির স্থাপন করেছে জনগণের সামনে।
ডক্টর রমেশচন্দ্র মজুমদার তাই বলেছেন যে ব্যর্থতা সত্ত্বেও ভারতের মুক্তি সংগ্রামের ইতিহাসে আজাদ হিন্দ ফৌজ একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। এর গুরুত্বগুলো কি কি আমি একটা একটা করে পয়েন্ট বলছি। প্রথমত, বহু বাধাবিঘ্ন অতিক্রম করে সুভাষচন্দ্রের নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজ ভারতের উত্তর পূর্ব সীমান্তের প্রায় 150 মাইল এলাকা ইংরেজদের হাত থেকে, পরাধীনতা থেকে মুক্ত করতে পেরেছিল। দ্বিতীয়ত, এই ফৌজের পরাক্রম ও শৌর্যে ভীত হয়ে ব্রিটিশ সরকার উপলব্ধি করেছিল যে তাদের ভারতে শাসন করার দিন ফুরিয়ে আসছে। তৃতীয়ত, 1945 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে দিল্লির লালকেল্লায় আজাদ হিন্দ ফৌজের আত্মসমর্পণকারী সেনানীদের বিচার শুরু হলো। দেশবাসী নেতাজি সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজের দেশপ্রেম ত্যাগের কথা জানত, ফলে সারা ভারত কিন্তু প্রতিবাদের ঝড় তুলল। এই সেনানীদের মুক্তির জন্য তারা দাবি তুলল। চতুর্থত, আজাদ হিন্দ ফৌজের উজ্জ্বল দৃষ্টান্ত ভারতীয় সেনাবাহিনী ও নৌবাহিনীর ক্ষোভকে কিন্তু বাড়িয়ে দিয়েছিল। ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যাটলি তাই বলেছেন, ভারতীয় সেনা পুলিশ নিয়ে এদেশ আর শাসন করা যাবে না। এবং শেষে বলতে পারি, মৌলানা আবুল কালাম আজাদ তার ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থে গান্ধীজির মুখে সুভাষচন্দ্রের প্রশংসা করতে গিয়ে বলেন, বিদেশের সাহায্য নিয়ে সুভাষ তার লক্ষ্যে হয়তো পৌঁছতে পারেনি, কিন্তু তার বলিষ্ঠ দেশপ্রেম, ত্যাগ ও আদর্শের দ্বারা ভারতের স্বাধীনতার প্রশ্নটিকে একটি আন্তর্জাতিক প্রশ্নে পরিণত করেন। এর ফলে দক্ষিণ পূর্ব এশিয়ায় ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসন দুর্বল হয়ে পড়েছিল। আমাদের কাছে নেতাজি সুভাষচন্দ্রের চরিত্র খুব পরিচিত চরিত্র। ছাত্রছাত্রীরা, এটা খুব কমন প্রশ্ন, তোমরা খুব ভালো করে এটা পড়বে, এটা প্রায়ই আসে। এবং এটা সম্পর্কে যদি কিছু জানার থাকে তোমরা কমেন্ট বক্সে লিখবে, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। নতুন ছাত্রছাত্রী হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিও পেতে। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আবার পরবর্তী টপিকস নিয়ে আসবো। নৌ বিদ্রোহ।